শীতের মরশুমে ঘুরতে যেতে কার মন চায় না বলুন তো? তাই শহরের কোলাহল আর দৈনন্দিন কর্মব্যস্ততা থেকে প্রকৃতির বুকে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতনে, যেখানে শহরের মতো কোনো কর্মব্যস্ততা নেই, আছে কেবলমাত্র শান্তি আর প্রকৃতির বুকে নিজেকে মেলে ধরার অনাবিল আনন্দ। সবুজের মাঝে নিজেদেরকে নতুন করে খুঁজে পাওয়ার প্রচেষ্টা। আপনারাও কিন্তু চাইলে 2 থেকে 3 দিনের জন্য প্রকৃতির মাঝে নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে পারেন। শান্তিনিকেতনে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কিভাবে ঘুরবেন, সেই সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন নতুন একটি গল্প শুরু করা যাক। আমাদের জার্নি শুরু হয়েছিল আমাদের বাড়ি দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট থেকে। আমাদের আজকের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে। আমরা সেই দিন সকাল সকাল বেলায় বেরিয়ে পড়েছিলাম একটি ক্যাব বুক করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনের ডিস্টেন্স ছিল মোটামুটি 18 কিলোমিটার মতন। আমরা সেই দিন সকাল সকাল বেলায় হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে একটু ব্রেকফাস্ট করে ওয়েট করতে থাকি আমাদের আজকের ট্রেনের জন্য। আমাদের আজকের ট্রেন ছিল হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। ঠিক সকাল 8:30টার সময় আমাদের এই ট্রেনটি 11 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছিল তার যাত্রা শুরু করার জন্য। আমাদের এই ট্রেনটিতে মোট 4টি ক্লাস আছে। আজকে আমাদের কোচ ছিল D2। আজকে আমাদের ট্রেনটি ছিল মডার্ন LHB কোচের। ট্রেনটি ঠিক সকাল 8:55 হাওড়া স্টেশন থেকে তার যাত্রা শুরু করে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ট্রেনটিতে যে 4টি ক্লাস আছে তার ভাড়া আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। হাওড়া থেকে কোন কোন ট্রেন বোলপুর যায় তারও একটি লিস্ট আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে কিন্তু হাওড়া ছাড়াও শিয়ালদা থেকেও এই বোলপুর যাওয়ার ট্রেন ধরতে পারেন। শিয়ালদা থেকে কোন কোন ট্রেন বোলপুর যায় তারও একটি লিস্ট আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। ট্রেনের বাথরুমের অবস্থা কেমন ছিল আসুন আপনাদের সামনে শেয়ার করি। ট্রেনের আয়নাটি খুবই অপরিষ্কার ছিল। ট্রেনে কোনো ডাস্টবিন ছিল না। ট্রেনের একটি
অগ্নি নির্বাহক যন্ত্র ছিল, ট্রেনের বেসিনে জল ছিল এবং সবথেকে ইম্পর্টেন্ট, ট্রেনের বাথরুম অ্যাজ ইউজুয়াল নোংরা এবং দুর্গন্ধযুক্ত ছিল। ট্রেনটি সঠিক সময় আমাদের বোলপুর স্টেশনে পৌঁছে দেয়। বোলপুর স্টেশনের বাইরে আসলেই আপনারা কিন্তু টোটো স্ট্যান্ড দেখতে পারবেন। এইখান থেকে টোটো নিয়ে আপনারা আপনাদের হোটেলেও যেতে পারবেন বা লোকাল সাইট সিনের জন্য টোটো বুকিংও করতে পারবেন। যদি কেউ গাড়ি বুক করে শান্তিনিকেতন ঘুরতে যান তবে আপনারা গাড়িও কিন্তু এইখান থেকে বুকিং করতে পারবেন। এইখানে আপনাদের একটি কথা বলে রাখা খুবই জরুরি, আপনারা যারা টোটো বুক করে ঘুরতে যেতে চান তারা যদি 1 থেকে 2 মিনিট হেঁটে স্টেশনের পার্কিংয়ের বাইরে বেরিয়ে টোটো বুকিং করেন তবে অনেকটাই সস্তায় টোটো বুকিং করতে পারবেন। আমাদের হোটেলটি আগের থেকে বুকিং করা ছিল। আমাদের আজকের হোটেলটির অবস্থান সোনাঝুরি হাটের ঠিক পাশেই। আমরা যে টোটোটি নিয়েছিলাম সে আমাদের হোটেলে ড্রপ করাবে এবং আজ আমাদের লোকাল সাইট সিনও করাবে। টোটো ভাড়া এবং টোটো চালকের ফোন নাম্বার আমি এই ভিডিওর শেষে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এইবারের শান্তিনিকেতনের হোটেলটি সাজবাতি রিসর্ট। হোটেলটির অবস্থান সোনাঝুরির হাট থেকে মাত্র 200 মিটার দূরত্বে। এই রিসর্ট সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমরা তুলে ধরব আপনাদের জন্য, যেখানে এই রিসর্টে কী কী সুবিধা আছে, রুমের একদিনের ট্যারিফ কত এবং রুম বুকিংয়ের ফোন নাম্বারই বা কত, এই সবই তথ্য পাবেন আমার এর পরের পর্বের ভিডিওতে। আমরা হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দুপুরের লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের সাইট সিনের জন্য। আমরা আজকের লাঞ্চ করেছিলাম আমাদের রিসর্টেই। খাবারের টেস্ট কিন্তু এই রিসর্টে খুবই সুস্বাদু ছিল। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের লোকাল সাইট সিনের জন্য। প্রথমেই আমরা গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে। এইখানে বড়দের প্রবেশ মূল্য ছিল 20 টাকা। প্রতিদিন এই শিল্পগ্রাম সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ভারতবর্ষের মধ্যে যতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে মোট 9টি জায়গার শিল্প সংস্কৃতি এবং জীবনযাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে এই শিল্পগ্রামে। সোনাঝুরির হাটের মতোই এই শিল্পগ্রামে আপনারা
জামা কাপড় এবং হস্তশিল্প সামগ্রীর দোকান পেয়ে যাবেন, সাথে বাউল গান এবং আদিবাসীর মাদল নাচ এর বাড়তি আকর্ষণ। এরপর আমরা একে একে অমর্ত্য সেনের বাড়ি, সঙ্গীত ভবন এবং কলা ভবন দেখে পৌঁছে গেলাম বিশ্বভারতী মিউজিয়ামে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য দর্শক প্রতি 70 টাকা করে। মিউজিয়ামটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। এই মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন কবিগুরুর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন দেশ থেকে পাওয়া উপহার সামগ্রী এবং নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি 5টি বাড়ি এবং আরও অনেক কিছু নিয়ে তৈরি এই জায়গাটির নাম হলো উত্তরায়ণ। এর মধ্যে আছে কবিগুরুর 5টি বাড়ি: উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ এবং উদীচী। কবিগুরুর ব্যবহার করা অস্টিন গাড়িটিও আছে এই উত্তরায়ণে। পুরো উত্তরায়ণেই আছে বেশ কিছু স্থাপত্য এবং ভাস্কর্য। এটি হলো বেলজিয়াম কাঁচ দিয়ে মোড়ানো উপাসনা গৃহ। প্রতি বুধবারেই এইখানে প্রার্থনা হয়। শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নয়, এই প্রার্থনায় কিন্তু যে কেউই অংশ নিতে পারেন। তবে প্রার্থনাতে অংশ নিতে গেলে আপনাকে অতি অবশ্যই সাদা রঙের পোশাক পরে আসতে হবে। এরপর আমাদের গন্তব্য প্রকৃতি ভবনের কাছেই অবস্থিত 34 ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি। সন্ধ্যা প্রায় হয়ে গেল, তাই এবার আমাদের রিসর্টে ফেরার পালা। রাতের আমাদের রিসর্টটি খুবই সুন্দরভাবে সেজে উঠেছিল। পরের দিন সকাল সকাল বেলায় আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য কঙ্কালীতলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই শীতের সকালে চারিদিকের কুয়াশাচ্ছন্ন পরিবেশকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের দিকে।
শীতের সময় কঙ্কালীতলা যাওয়ার পথে রাস্তার দুপাশেই কিন্তু আপনারা প্রচুর গুড়ের দোকান দেখতে পাবেন। এই রস কত করে দিচ্ছ? 10 টাকা। এটাকে কি করা হচ্ছে? এটা কি করছো? ও ওই যে বীজ ওইটা বীজ হয়ে গেলে ওর সঙ্গে মিশিয়ে দেবে, মিশিয়ে দিলে ওটা জমে যাবে। যদি না মেশানো হয় কখনো গুড় জমবে না। ও এইভাবে ফাটাতে হবে, তাই তো? তা নাহলে কখনো জমবে না। এরকম ফাটালেও হবে না, ওই যে গুঁড়ো এসে যাবে, এরকম গুঁড়ো 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 যখন এসে যাবে, হ্যাঁ গুঁড়ো গুঁড়ো ওই যে গুঁড়ো এসে যাবে ওইটা এবার মিশিয়ে দেবে, একদম জমে যাবে। আর যদি না ওইটা সাদা যদি না হয়, গুঁড়ো যদি না হয় না, কোনোদিন গুড় জমবে না। আপনারা চাইলে খেজুরের রস খেতেও পারেন, আবার খেজুরের গুড় সাথে করে বাড়ি নিয়েও যেতে পারেন। কিভাবে রস জাল দিয়ে গুড় তৈরি হয় সেটিও কিন্তু সচক্ষে এখানে আসলে দেখতে পারবেন। একান্নটি যে সতীপীঠ আছে তার মধ্যে শেষ পীঠ হলো এই কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলা মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা এর পরের পর্বে আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে মায়ের সামনে ভোগ নিবেদন করবেন, তার দক্ষিণায় বা কত, এই সমস্ত কিছু তথ্য পাবেন আমার এর পরের পর্বের ভিডিওতে। এরপর আমাদের গন্তব্য সোনাঝুরির হাট। এই সোনাঝুরির ভেতরে কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, যেখান থেকে আপনারা ভেজ থালি এবং নন ভেজ থালি অর্ডার করতে পারবেন। এই রেস্টুরেন্টগুলোর অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর। আমরা আজ লাঞ্চ করেছিলাম রামশ্যাম রিসর্ট থেকে। এখানকার খাবার কিন্তু খুবই সুস্বাদু ছিল। Thank you.
সোনাঝুরি হাট না দেখলে আপনাদের কিন্তু শান্তিনিকেতন ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। প্রত্যেক শনিবার এই হাট বসে বলে একে শনিবারের হাটও বলা হয়। এই হাটে আপনারা পেয়ে যাবেন হস্তশিল্পের বিপুল সমাহার। প্রতি শনিবার এবং রবিবার সন্ধ্যার সময় সোনাঝুরির মধ্যে অবস্থিত রামশ্যাম রিসর্টের সামনে এই রকম বাউল গানের আসর বসে। এইবারের মতন আমাদের শান্তিনিকেতনের ভ্রমণ শেষ হলো। আমরা সকাল সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বোলপুর স্টেশনের উদ্দেশ্যে। বোলপুর থেকে আমরা তারাপীঠগামী ট্রেন ধরে আমাদের নতুন একটি যাত্রা শুরু করলাম। তারাপীঠ দর্শনের অভিজ্ঞতা নিয়ে আমরা আসছি এর পরের পর্বে। এইবার টোটো ভাড়া সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। প্রথম দিন সাইট সিনের জন্য আমাদের খরচ পড়েছিল 600 টাকা মতো। দ্বিতীয় দিন কঙ্কালীতলা মন্দিরে যাওয়ার জন্য আমাদের টোটো ভাড়া পড়েছিল 400 টাকা। স্টেশন থেকে আমাদের রিসর্ট অবধি যাতায়াত মিলিয়ে আমাদের খরচ পড়েছিল 400 টাকা। টোটো চালকের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তবে এক্ষেত্রে বলে রাখি, এই টোটো ভাড়া কিন্তু সিজন হিসেবে চেঞ্জ হয়, তাই দরদাম অতি অবশ্যই করবেন। আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটি অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন, আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।